নমস্কার। হাই বিপি নিয়ে আমরা প্রত্যেকে চিন্তিত। আজকাল এটা নাকি বয়স হলেই হয়। হাই বিপি এটা সবার আছে। ডাক্তারবাবু বলেছেন যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খেতে হবে। এগুলো আমরা সবাই শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। আজকে আমি বিশ্লেষণ করব হাই বিপি জিনিসটা কি, যেটা আমরা অনেকেই জানি না। হাই বিপির লক্ষণ কি কি, হাই বিপি কি কি কারণে হয়, প্রাকৃতিক কি কি প্রতিকার আছে, কি কি প্রাকৃতিক চিকিৎসা করতে পারি আমরা, আর কি করলে হাই বিপি হবেই না। এতগুলো বিষয়ের উপর আজকে আমি আলোচনা করব। কিন্তু ব্যাপারটা দেখতে যত বড় মনে হয়, ব্যাপারটা কিন্তু অত বড় নয়, খুব সহজ। খুব সহজেই আমরা এর থেকে মুক্তি পেতে পারি। তাহলে ডাক্তারবাবুরা কেন বলছেন যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খেতে হবে? কারণ ওনারা এক ফোঁটা ভুল বলেননি। কারণ আপনি তো যে কারণে হাই বিপি হয়েছে সেই কারণ তো কম করবেন না, কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে গেলে তো আপনাকে ওষুধ খেতেই হবে, এছাড়া তোকে এর কোনো বিকল্প রাস্তা নেই। কিন্তু আপনার হাই বিপি ধরা পড়লো, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু ওষুধ দিল, আপনি খেলেন। আপনি কি জানেন হাই বিপি রোগটা কি? তাহলে চলুন আজকে শুরু করি হাই বিপি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। অবশ্যই বলে রাখি, এটা কিন্তু চিকিৎসা সংক্রান্ত আলোচনা নয়। যারা সুস্থ হতে চান আর যারা সুস্থ থাকতে চান তারা ব্যাপারটা বিশ্লেষণ করবেন। যারা হাই বিপির ওষুধ নিচ্ছেন, ওষুধ ছাড়বেন না। ওষুধ ছাড়লে কিন্তু শরীর সুযোগ দেবে না। কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে যদি আপনি এই পদ্ধতিগুলো, প্রাকৃতিক পদ্ধতিগুলো নিজের উপরে প্রয়োগ করতে শুরু করেন এবং প্রতিদিন যদি আপনি পরীক্ষা করেন আপনার বিপির প্যারামিটার কি হচ্ছে, যখন দেখবেন আপনার বিপি লো হতে শুরু করেছে, তখন আপনি ছুটবেন আপনার ডাক্তারের কাছে। ডাক্তারবাবু আপনি কি ওষুধ দিয়েছেন, দেখুন খেয়ে তো আমার বিপি লো হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু তখন আপনার ওষুধ কম করতে বাধ্য হবেন। ডাক্তার বললে তবেই আপনি ওষুধ ছাড়বেন, তার আগে কিন্তু নয়। তার আগে ওষুধ ছাড়লে কিন্তু বিপদে পড়বেন। অতএব আজকে আলোচনাটা তারাই শুনবেন যারা হাই বিপি সম্বন্ধে আরো বিশদে জানতে চান। অ্যাকচুয়ালি আমাদের শরীরে হার্টের কাজ হলো রক্ত সংবহন করা গোটা শরীরে। কিসের মাধ্যম দিয়ে? সরু সরু আর্টারিজ, ক্যাপিলারিজ, ভেন এর মাধ্যম দিয়ে, অর্থাৎ পাইপের মাধ্যম দিয়ে রক্ত সরবরাহ করে প্রতিটা সেলে সেলে পৌঁছানো হচ্ছে হার্টের কাজ। এবার আমাদের ভুল লাইফস্টাইলের কারণে, ভুল খাওয়া দাওয়ার কারণে, বর্তমান সমাজ ব্যবস্থার অত্যধিক স্ট্রেসের কারণে আমাদের সেই পাইপ লাইনে দুটো ঘটনা ঘটে। বিশাল কিছু না, মাত্র দুটো ঘটনা। কি ঘটে? এক নম্বর, প্রতিটা পাইপের ইলাস্টিসিটি কমতে শুরু করে, আস্তে আস্তে প্লাস্টিসিটি চলে আসে, অর্থাৎ পাইপ লাইনগুলো যে নরম ফ্লেক্সিবল ভাব ছিল সেটার বদলে হার্ড হতে শুরু করে। দু নম্বর কারণ হচ্ছে আমাদের যেসব খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার যে দূষিত পদার্থ সেগুলো রক্তের সঙ্গে মিশে এবং ওই পাইপ লাইন দিয়ে চলতে শুরু করে। পাইপ লাইনের দেয়ালগুলোর গায়ে আঠার মতো সেগুলো লেগে যেতে শুরু করে, যাকে আমরা সহজ ভাষায় বলি কোলেস্টেরল। তাহলে সেই কোলেস্টেরল পাইপের চারিদিকে যখন লেগে যাচ্ছে, ফলে পাইপের ভেতরে যে জায়গাটা কমতে শুরু করছে। যখনই পাইপের ভেতরে জায়গাটা কমে যাচ্ছে, হার্টকে তখন বেশি জোরে প্রেসার দিতে হচ্ছে। না হলে কি হচ্ছে, রক্তটা টার্গেটে পৌঁছাতে কষ্ট বেশি হচ্ছে হার্টের। তাকে বলা হয় হাই প্রেসার। কিন্তু ভেবে বলুন তো, আমরা ওষুধ খেয়ে প্রেসারকে কন্ট্রোল রেখেছি, ঠিক কথা। প্রেসার বেড়ে গেলে তো ওষুধ খেতেই হবে। কিন্তু এই যে দুটো সমস্যা, এক হচ্ছে আমাদের ভেন্স, আর্টারিজ, ক্যাপিলারিজ, এই যে ব্যাপারগুলো, এখানে যে স্টিফনেস আসছে, হার্ড হয়ে যাচ্ছে, এটার কি প্রতিকার করেছি? আর পাইপ লাইনে কোলেস্ট্রল জমা হয়ে পাইপ লাইনের মানে যে ভেতরের ব্যাস কমে যাচ্ছে, অর্থাৎ ছিদ্রের ফুটো ছোট হয়ে যাচ্ছে। এটার জন্য আমরা কি করেছি? আমরা যে ওষুধ দেখাচ্ছি সেটা কি এই দুটোর উপরে কাজ করছে? ভেবে নিন।
এবার আমি বলবো যে হাই বিপি হলে লক্ষণ কি। ধরুন যাদের এখন হাই বিপি ধরা পড়েনি, তাদের কি কি লক্ষণ হলে আমরা সন্দেহ করব আমাদের হাই বিপি হয়েছে এবং তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে কিন্তু শরীর সময় দেবে না। লক্ষণগুলো কি কি? প্রথম লক্ষণ হচ্ছে মাথা ঘোরা বা সবসময় একটা ভয় ভয় থাকে। 2 নম্বর লক্ষণ মাথা ও ঘাড়ের পিছন দিকে এই পোর্শনে সবসময় একটা হালকা ব্যথা বা যন্ত্রণা ভাব অনুভব করা। 3 নম্বর পয়েন্ট চোখের রং, চোখের মনির রং লাল হয়ে যাওয়া বা চোখে রক্তের প্রেসার বাড়া। 4 নম্বর লক্ষণ হচ্ছে হার্টের স্পিড বেড়ে যাওয়া, কারণ হার্ট তো রক্ত পৌঁছাতে পারছে না টার্গেটে, তাকে প্রেসার বেশি দিতে হচ্ছে, সে বেশি কাজ করতে শুরু করে দিল। হার্টের প্রেসার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হার্টের গতিও কিন্তু বাড়তে শুরু করে। এরপরের কারণ হচ্ছে সঠিক ঘুম না হওয়া, অর্থাৎ অনিদ্রা, অত্যাধিক ক্লান্তি। এছাড়া সাপে বর হয় মানসিক অশান্তি বা মানসিক চাপ, সে কাজের প্রেসার হোক, বাড়িতে অশান্তি হোক, বন্ধু বান্ধবের সঙ্গে অশান্তি হোক, রাস্তাঘাটের অশান্তি হোক, এগুলো কিন্তু রক্তচাপ বাড়ার লক্ষণ। কি করে বুঝবো রক্তচাপ বেড়েছে? যখন আমি আমার বিপি চেক করে 120/80 mmHg এর বেশি হয়ে যায়, তাহলে জানতে হবে আমি সাবধান হওয়া উচিত, আমার প্রেসার হাইয়ের দিকে যাচ্ছে। তো এই প্রেসারের ক্ষেত্রে এটা আমাদের আয়ুর্বেদিক একটা মত যে সিস্টোলিক প্রেসার অর্থাৎ ওপরের প্রেসার যেটা, সেটা আমরা একটা গড় মিটার প্যারামিটার ধরি 90 এর সঙ্গে আপনার বয়স যোগ করুন। সেটা যেমন আমার বয়স এখন 60, তাহলে 90 এর সঙ্গে 60 যোগ করলে 150। ওপরেরটা কিন্তু 150 পর্যন্ত অত টেনশন করার কিছু নেই, কিন্তু নিচেরটা কিন্তু 80 থাকা উচিত বা ম্যাক্সিমাম 90 থাকা উচিত। তার উপরে যাওয়া মানে অবশ্যই হাই প্রেসারের রোগী। অত দেখার দরকার নেই, যখনই 120/80 এই প্যারামিটারের উপরে হবে, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এমার্জেন্সি আপনাকে বাঁচাতে পারে কিন্তু মেডিসিন। ন্যাচারোপ্যাথি আপনাকে কি করবে? পার্মানেন্ট সলিউশন দিতে পারে, যেটা আবার অ্যালোপ্যাথি ওষুধ আপনাকে দিতে পারে না। কারণ এই মুহূর্তে আপনাকে প্রেশার কমানোর জন্য ন্যাচারোপ্যাথি তো কিছু ব্যবস্থা আছে, কিন্তু সেটা অনেক বেশি ঝামেলাজনক এবং অনেক সময় লাগে। কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের খুব সুবিধা, টপ করে একটা খুললেন, খেলেন, ব্যাস। অতএব এক্ষেত্রে অ্যালোপ্যাথির গুরুত্ব কিন্তু অসীম। এবার আমি বলবো যে কেন আমাদের হাই বিপি হচ্ছে, সেটা আগে জানা দরকার না? হাই বিপির প্রথম কারণ হচ্ছে আর্টারিস বা ভেনের যে মানে কি বলবো কোলেস্ট্রল জমা হওয়ার কারণে পাইপের ছিদ্র সরু হয়ে যাওয়া, আর সমস্ত ভেন্স, আর্টারিস, ক্যাপিলারিস এটা স্টিফনেস বেড়ে যাওয়া, অর্থাৎ প্লাস্টিসিটি চলে আসা। এলাস্টিসিটি, যেটা ব্লাড যখন যাচ্ছে তখন ও নিজে ফুলতে পারছে, এখন আর ফুলতে পারছে না। একটা পাইপ দেখবেন যখন জল পাঠায়, পাম্পের প্রথম দিকে পাইপটা ফুলে মোটা হয়ে যায়, শেষের দিকে কিন্তু আর মোটা হয় না। ঠিক হার্ট যখন পাম্প করে, পাইপের ফোলা এবং মানে সংকোচন প্রসারণের যে ক্ষমতা সেটা যখন নষ্ট হয়ে যায়, তখন প্রেশারটা আসে হার্টের উপরে। আর তখন ওষুধ না খেলে কি হবে? পাইপ ফেটে যাবে। পাইপ ফেটে গেলে সেরিব্রাল অ্যাটাক, অনেক কিছু হতে পারে। সেটার থেকে বাঁচতে গেলে তো এমার্জেন্সি ওষুধ নিতেই হবে না। 2 নম্বর, নুন, ঘি, তেল, অ্যানিম্যাল প্রোটিন, ফ্যাট, প্রসেসড ফুড এবং কেমিক্যাল যুক্ত আহার, এইগুলো আমরা এখন অত্যাধিক খাচ্ছি। ফলে আমাদের শরীরে ব্লাড ভেসেলসে বা পাইপ লাইনে স্টিফনেস বেড়ে যাচ্ছে। এই খাওয়াগুলো তো এখন সবই কেমিক্যাল, সবই প্রসেস খাবার খেলে ব্লাড ভেসেলসে বা পাইপ লাইনের স্টিফনেস বাড়ে। আর তেল, ঘি, অত্যধিক অ্যানিম্যাল প্রোটিন খেলে কোলেস্ট্রল বাড়ে। কোলেস্ট্রল আপনারা সবাই জানি। তা কোলেস্ট্রল বাড়লে পাইপ লাইনের ছিদ্র শুরু হয়ে যায়, তাহলে হার্টের উপর প্রেশার বাড়ে। আমরা কিন্তু এই দুটোকে কন্ট্রোল করলে কিন্তু অনেক ভালো থাকতে পারি। যাদের এখনো বিপি আসেনি, তারা যদি প্রতিনিয়ত এটা মাথায় রেখে অল্প স্বল্প খাই বা মেনটেন করে খাই,
বা খাওয়ার নিয়মে খাই, তাহলে কিন্তু এই সমস্যা হয় না, কিন্তু আমরা সেটা করি না। আমরা অত্যধিক তেল, অত্যধিক মশলা, অত্যধিক পুড়িয়ে খাওয়া, তেল জ্বালিয়ে খাওয়া, আমরা জানি বিজ্ঞান বলছে তেল জ্বালিয়ে খেলে ট্রাইগ্লিসারাইড বাড়ে, আমরা সেগুলো মানি না, ফলে হাই বিপি হচ্ছে, কিছু করার নেই। হাই বিপির আর একটা বড় কারণ হচ্ছে যে আপনার প্রয়োজনীয় ব্যায়াম, যে বয়সের যেটা যতটা প্রয়োজনীয় ব্যায়াম বা শারীরিক কসরত, আগেকার দিনে মানুষ ব্যায়াম করতো না, কিন্তু তাদের কার্য পদ্ধতিগুলোর মধ্যেই শারীরিক কসরত ছিল। আমরা সেই শারীরিক কসরত করা ভুলে গেছি, কিন্তু পেট ভর্তি খাবার তো আমাদের খেতেই হবে না। শারীরিক ব্যায়াম না করা আর সঠিকভাবে বিশ্রাম না নেওয়া। ম্যাক্সিমাম মানুষের রাতের ঘুম, আজকাল এই শুতে হয় তাই শোয়া হয়, ঘুমটা যে জরুরি এটা আমরা ভুলতে বসেছি। এই শরীরটাকে সুস্থ রাখতে গেলে ঘুম সবার আগে জরুরি, কিন্তু আমরা ঘুমটাকে দিনের শেষের কাজ, অপ্রয়োজনীয় কাজ মনে করে বাঁয়ে সরিয়ে দিয়েছি। শরীরের যে বিশ্রাম না হওয়া ফলে কি হচ্ছে, শরীরের যে রিজেনারেশন প্রসেস, শরীরের সমস্ত গঠনতন্ত্রের যে ভাঙাচোরার ব্যাপারটা, সেটা রিপেয়ারিং ঠিক মতো হচ্ছে না, বলে সিস্টেম আস্তে আস্তে স্লো হতে শুরু করছে। অধিক আজকাল আমাদের যে কাজকর্ম গুলো হয়ে গেছে যন্ত্রের সুবাদে, আজকে আমরা তো যন্ত্রমানব হয়ে গেছি, বিজ্ঞান উন্নতি করেছে, সবেতেই এখন যন্ত্রের প্রয়োগ এসে গেছে। ফলে কি হচ্ছে, আমাদের মানসিক পরিশ্রম বেড়ে গেছে, শারীরিক পরিশ্রম কমে গেছে। বিপি বাড়ার একটা বড় কারণ মানসিক পরিশ্রম। মানসিক পরিশ্রম বেশি করার ফলে কি হচ্ছে, আমাদের মানসিক চাপ বাড়ছে, চিন্তা বাড়ছে, টেনশন বাড়ছে। কারণ ব্রেন এত কাজ করছে, ব্রেনের এখন আর রেস্ট সেরকম হচ্ছে না। আগেকার দিনে মানুষ দৈহিক পরিশ্রম করতো বেশি, মস্তিষ্কের পরিশ্রম কম হতো। এখন মানুষ মস্তিষ্কের পরিশ্রম বেশি করে, দৈহিক পরিশ্রম বড় জোর এইটুকু, এর বেশি কিছু না। ঘন্টার পর ঘন্টা এরকম করে ঝুঁকে পড়ে দৈহিক পরিশ্রম করে যাচ্ছে। ফলে কি হচ্ছে, সিস্টেম আস্তে আস্তে স্টিফ হতে শুরু করছে, শক্ত হতে শুরু করছে। এটা হাই প্রেশার হওয়ার একটা বড় কারণ। হাই প্রেশারের আর একটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে ইনডাইজেশন বা কনস্টিপেশন। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যকে ক্যারি করা, ইনডাইজেশনের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এগুলোকে ক্যারি করা। সঙ্গে ব্লাড সুগার থাকলে ব্লাড সুগারের মেডিসিন দীর্ঘদিন খাওয়া, ব্লাড সুগারকে দীর্ঘদিন শরীরে পোষণ করা। কিডনির কোনো সমস্যা থাকলেও হাই প্রেশার হওয়ার চান্স থাকে। আর শরীরে যদি ব্লাড ইউরিয়া বেড়ে যায়, তাহলেও কিন্তু হাই প্রেশার হওয়ার প্রবণতা বাড়ে। তাহলে হাই প্রেশার হওয়ার কারণগুলো নিশ্চয়ই বুঝতে পারলেন। তাহলে আমরা কারণ যদি সুইচ অফ না করি, তাহলে ডাক্তাররা কি করবেন? ডাক্তার তো ওই জন্যই বলেন যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খাবেন। কিন্তু আপনি যদি কারণগুলো বন্ধ করে দেন, তাহলে ওই ডাক্তারবাবুই একদিন বলতে হবে না 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 না, আপনি আর ওষুধ খাবেন না, কারণ ডাক্তারের উদ্দেশ্য কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখা। যখন আপনি কারণটাকে বন্ধ করে দেবেন, অটোমেটিকলি আপনার তখন ওষুধ চাপার করতে আপনি বাধ্য হবেন বা ডাক্তারবাবু বাধ্য হবে। কিন্তু আপনি তো কারণ বন্ধ করবেন না। আপনি ওষুধ খেয়েছেন, বেশ মস্তিতে আছেন, প্রেশার আমার নর্মাল, ওষুধ একটা খাই, তার মানে ওষুধ খেয়ে নর্মাল, আপনার মাথায় ঢুকে গেছে ওষুধ খেয়ে নর্মাল। আপনি কারণগুলো বা সুইচ অফ করেননি। একটা সময় আপনি নিজেও দেখেছেন ওই ওষুধ আর কমছে না, ওষুধ বাড়াতে হচ্ছে, কারণ আপনার পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে, ফলে আগের ওষুধ আর কাজ হচ্ছে না। আর এটাই সমাজে ঘটছে। তার ওষুধ যেটা খাচ্ছেন তার সাইড এফেক্ট গুলোও আপনি একটু পড়ে নেবেন। দেখুন এফেক্ট কতটা পেয়েছেন আমি জানি না, সাইড এফেক্ট কিন্তু আপনি পেতে শুরু করে দিয়েছেন। অতএব ওষুধের এটা একটা বড় সাইড এফেক্ট, এটা আপনাকে বুঝে নিতে হবে। এবার আমি বলবো যে এই যে হাই বিপি, এর জন্য আয়ুর্বেদে ঔষধীয় আহার কি কি আছে, খুব সহজ, বিনা পয়সায়, প্রকৃতি প্রত্যেকের রান্নাঘরে এই ওষুধটা রেখেছে। সেটা হচ্ছে, আমি 5টা জিনিসের নাম করব। 1 নম্বর হচ্ছে রসুন। আমরা প্রত্যেকে খাই, কিন্তু তাকে মেরে বেটে ভেজে কষিয়ে, রসুন তো ভাবে খাওয়ার জন্য নয়, রসুন খেতে হবে কাঁচা, অবশ্যই কাঁচা রসুন চিবিয়ে খাবেন না,
তাতে আপনার মুখের ঘা হওয়ার চান্স আছে, বিপদ হওয়ার চান্স আছে। কেন রসুনে যে অ্যাসিডটি আছে সেই অ্যাসিডটি ধাক্কা সহ্য করা মানুষের পক্ষে খুব কষ্টকর। রসুন খাওয়ার নিয়ম হচ্ছে কাঁচা, কিন্তু অন্য কোনো সবজির সঙ্গে কাঁচা মিশিয়ে কাঁচা চিবিয়ে খেতে হবে। কতটা খাবেন? দিনে 2 থেকে 3 কোয়া প্রতিদিন খান। রসুন কি হয়, আমাদের শরীরে রসুন গেলে এই রসুনের যে কেমিক্যাল সেটা রক্তে যায়, রক্তে গিয়ে পাইপ লাইনের ভেতরে দেয়ালে যে কোলেস্ট্রল গুলো জমেছিল সেই কোলেস্ট্রল গুলো খুঁচিয়ে খুঁচিয়ে রক্তে মিশিয়ে দেয়, এবং সেই রক্ত যখন আবার কিডনির কাছে লিভারের কাছে আসে, তারা পায়খানা পেচ্ছাপের সঙ্গে ওই কোলেস্ট্রলটাকে বের করে দেয়। 2 নম্বর আমাদের প্রাকৃতিক ওষুধ হচ্ছে আদা। সেক্ষেত্রে আদাও কাঁচা, রান্না করা কষিয়ে আদার মানে পুড়িয়ে নয়, আদাকে কাঁচা খেতে হবে। আদার রস কতটা খেতে পারেন? একদিনে আপনি 10 থেকে 20 গ্রাম পর্যন্ত আদা কাঁচা চিবিয়ে খান। আদার ভিতরে যে কেমিক্যাল গুলো আছে সেগুলো আমাদের ব্লাডের যে পাইপ লাইন সেটাকে নরম করতে সাহায্য করে, ভিতরের কোলেস্ট্রল গুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। আদা রসুন এদের সবচেয়ে বড় যেটা গুণ সেটা হচ্ছে শরীরে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে। আর নাইট্রিক অক্সাইডের কাজই হলো আপনার পাইপ লাইনকে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করা। ন্যাচারালি, প্রকৃতির নিয়মে আপনার অটোমেটিক ব্লকেজ কমতে শুরু করবে। ব্লকেজ কমতে শুরু করলেই হার্টের প্রেশার কমে যাবে, আর হার্টের প্রেশার কমে গেলেই আপনার লো প্রেশার হতে শুরু করবে। তখনই আপনি যাবেন ডাক্তার কাছে, ডাক্তার আপনার ওষুধ কমাতে বাধ্য হবেন। একদিনে হবে না, দীর্ঘদিন লাগাতার আপনাকে এটা মেনে চলতে হবে। পাতিলেবু, পাতিলেবু প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ। পাতিলেবু আমাদের শরীরে শুধু ব্লাড ভেসেলস এর উপর কাজ করে না, আমাদের ন্যাচারাল ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ডাইজেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, শরীরের টক্সিনকে রিমুভ করতে সাহায্য করে, প্লাস ব্লাড ভেসেলকে নরম করতে সাহায্য করে পাতিলেবু। মধু, প্রাকৃতিক আহারের মধ্যে মধুর মধ্যে এমন কিছু গুণ আছে যা আমাদের ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এরপরে আর একটা অলৌকিক ফল রয়েছে, সেটা হচ্ছে আমলকি। সিজনে কাঁচা খান, অফ সিজনে গুঁড়ো খান, কিন্তু আমলকি যদি প্রত্যেক দিন আমরা খাই, সেক্ষেত্রে আমলকির ভিতরে এমন কিছু প্রাকৃতিক এমন অলৌকিক কেমিক্যাল আছে যে কেমিক্যাল গুলো আমাদের নাইট্রিক অক্সাইড প্রোডাকশন তো করেই, আমাদের ডাইজেশনকে খুব মানে হেলদি করে, আমাদের পটি পরিষ্কার হতে সাহায্য করে, আরো অনেক গুণ কথা বলবো। এই যে 5টা প্রাকৃতিক খাবার, সেটা হচ্ছে কি রসুন, আদা, লেবু, মধু এবং আমলকি। প্রত্যেকের রান্নাঘরেই থাকে, কিন্তু আমরা খাই মেরে জ্বালিয়ে। লাইফ ফোর্স চাই, অর্থাৎ জীবন্ত জীবনী শক্তি চাই। আপনি যা ব্যবহার করছেন, আপনি তো নিজে জীবন চান, তাহলে নিজে যদি জীবন চান তাহলে জীবন্ত খাবারকে গ্রহণ করুন। কখনোই খাবারকে, জীবন্ত খাবারকে মেরে মৃত খাবার খাওয়াটা বুদ্ধিমানের কথা নয়। মানুষ কেন, পৃথিবীর কোনো প্রাণী, হ্যাঁ সুইপার যারা ঝাড়ুদার প্রাণী যেগুলো আছে সেগুলো বাদে, যারা সমাজকে পরিষ্কার করে তারা বাদে, বাকি কেউই মৃত খাবার খাওয়ার জন্য জন্মায়নি। তারা প্রত্যেকে জীবন্ত খাবার খায়। মানুষও কিন্তু জীবন্ত খাবার খাওয়ার জন্যই সৃষ্টি হয়েছে, করেছিলেন সৃষ্টিকর্তা। আমরা এখন জীবন্ত খাবার 1%ও খাই কিনা সন্দেহ আছে, সবই মৃত খাবার খেতে পছন্দ করি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে প্রাকৃতিক কি কি খাবার আছে। এবার আমি বলবো যে ঠিক আছে, আপনি আদা রসুন লেবু খেয়ে আপনি প্রেশারকে কমালেন, কিন্তু আর যাতে প্রেশার না বাড়ে তার জন্য আপনি কি করবেন? আগামী দিনে যাতে আবার এই বিপদে না পড়েন, তার জন্য আপনাকে পার্মানেন্ট সলিউশন ব্যবস্থা করতে হবে। কি? আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে অ্যালকালাইন বা ক্ষারীয়। তাহলে অ্যালকালাইন ফুড আমাদের বেশি করে খেতে হবে, আর অ্যাসিডিক ফুড অর্থাৎ অম্লীয় ফুড আমাদের কম খেতে হবে। তাহলে আমরা কিন্তু অম্লীয় ফুড খাই 99%, কখনো কখনো ঠাকুরের প্রসাদ প্রণাম করে অ্যালকালাইন ফুড 2-1 পিস খাই। লাউ অ্যালকালাইন ফুড, কিন্তু আমরা কিনে এনে সেটাকে পাকিয়ে পুড়িয়ে সেদ্ধ করে আমরা অ্যাসিডিক ফুড বানিয়ে খাই। তফাৎটা এখানে। অর্থাৎ অ্যালকালাইন ফুড কাকে বলে? সহজ হিসাব, ভগবানের রান্নাঘরে তৈরি সমস্ত খাবারই অ্যালকালাইন ফুড।
আর মানুষের রান্নাঘরে তৈরি সমস্ত খাবারই অ্যাসিডিক ফুড। সঙ্গে ফ্যাক্টরিতে তৈরি যে কোনো খাবার তো মারাত্মক অ্যাসিডিক ফুড, অর্থাৎ আপনার রক্তের অম্লত্ব বাড়িয়ে দেয়। আর রক্তের অম্লত্ব বাড়লেই আপনার পিত্তবিকার হবে, পিত্তবিকার হলেই আপনার বিপি বাড়বে। এইটাই তো পদ্ধতি। অর্থাৎ পার্মানেন্ট সলিউশন যদি চান, অ্যালকালাইন ফুড বেশি করে খেতে হবে, অ্যাসিডিক ফুড কম খেতে হবে। এবার আসবো প্রাকৃতিক কি কি ট্রিটমেন্ট আছে। ইনস্ট্যান্ট কমানো বলুন, পার্মানেন্ট কমানো বলুন। প্রাকৃতিক ট্রিটমেন্টের মধ্যে প্রথম হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম চাই। বিপি কন্ট্রোল করতে গেলে প্রকৃতির নিয়ম যদি আমরা মানি, তাহলে পর্যাপ্ত বিশ্রাম, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, উষ্ণ পাদ স্নান, অর্থাৎ একটা পাত্রে এক্সট্রিম গরম, যতটা আপনি সহ্য করতে পারেন ততটা গরম জলে হাঁটুর নিচে পা পর্যন্ত ডুবিয়ে রাখা, মাথায় একটা ঠান্ডা কাপড়ের পটি দিয়ে রাখা যাতে মাথা গরম না হয়, কাপড়কে ভিজিয়ে নিংড়ে নিয়ে সেটা পটি মাথায় দিয়ে রাখা, এবং সম্ভব হলে 1 গ্লাস গরম গরম লেবু জল পান করা পায়ে জল ডুবিয়ে থাকা অবস্থায়। এতে কি হবে, আপনার শরীরের টেম্পারেচার বাড়বে, প্রচুর গরম লাগবে, প্রচুর ঘাম হবে, শরীরে টক্সিন রিলিজ হবে, ইনস্ট্যান্ট আপনার বিপি কমবে এবং রাতে খুব ভালো ঘুম হবে। এটা আয়ুর্বেদে বলা আছে উষ্ণ পাদ স্নান। 3 নম্বরে বলবো পায়ে মানে কাপ মাসেলে, পায়ের কাপ মাসেলে পট্টি বা হিন্দিতে এর একটা ভালো নাম আছে লাপেট থেরাপি। সুতির কাপড়ের পট্টি পায়ের যে কাপ মাসেল, পায়ের কাপ মাসেল মানে এই যে এই পায়ের কাপ মাসেল, এখান থেকে পুরো এই কাপ মাসেলটা দুপাই সুতির কাপড়ের পট্টি জড়ানো, তার উপরে একটা গরম কাপড়ের কম্বল টাইপের কাপড়ের পট্টি জড়িয়ে যেন বাইরের হাওয়া না লাগে। 1 ঘন্টা পায়েও দিতে পারেন, বুকেও দিতে পারেন। লাপেট থেরাপি বা পট্টি চিকিৎসা, আয়ুর্বেদের কথা। কোন সাইড এফেক্ট নেই, ভয় পাওয়ারও কিছু নেই, কিন্তু করুন। আমাদের এটা ফার্স্ট হার্ট, এটাকে পায়ের কাপ মাসেলকে বলা হয় সেকেন্ড হার্ট। অর্থাৎ দুটো হার্টকে আপনি বিশ্রাম দিন, আপনার প্রেশার কম। 4 নম্বরে আমি বলবো প্রাণায়াম। প্রেশার কমানোর জন্য প্রাণায়ামের বিকল্প নেই। সেক্ষেত্রে আপনাকে অনুলোম বিলোম প্রাণায়াম এবং ভ্রামরী প্রাণায়াম মারাত্মকভাবে সাহায্য করবে। কিভাবে করবেন তার জন্য আমার অনেক ভিডিও আছে, একটু দেখে নেবেন। যারা শিখতে চান শিখে নেবেন। সঠিক পদ্ধতিতে যদি আপনি প্রাণায়াম করেন, প্রাণায়াম অনুলোম বিলোম এবং ভ্রামরী প্রাণায়াম আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং শরীরে অক্সিজেন লেভেল বাড়ার ফলে নাইট্রিক অক্সাইড বাড়বে। নাইট্রিক অক্সাইড বাড়লে ব্লাড ভেসেল পরিষ্কার হবে, ব্লাডের পাইপ লাইনের স্টিফনেস কমবে। শুধু অনুলোম বিলোম আর ভ্রামরী প্রাণায়াম। তবে হ্যাঁ, ওই 5 মিনিট 10 মিনিটে কিছু হবে না। মিনিমাম হাই প্রেশারের রোগী যারা অনুলোম বিলোম অন্তত পক্ষে 8 ঘন্টা, পারলে 1 ঘন্টা করে রেজাল্ট পাবেন। ম্যাক্সিমাম লোক রেজাল্ট পান না, 5 মিনিট করেন। বা আমাকেই অনেকে প্রশ্ন করেন অনুলোম বিলোম কত বার করব, বারের কোনো প্রশ্ন নেই, ঘন্টায় প্রশ্ন। 5 মিনিট 10 মিনিটে ওই প্রাণায়াম করা হয়, কিন্তু প্রাণায়ামের ফল বা রোগ মুক্তি পেতে গেলে 8 ঘন্টা থেকে মিনিমাম শুরু করুন অনুলোম বিলোম, রেজাল্ট পাবেন। যে কোনো মানুষ করতে পারেন, বসে না পারলে শুয়ে করতে পারেন, কিন্তু অনুলোম বিলোম করাটা খুব জরুরি। এরপরে আসছে মেরুদণ্ডের ওপর ঠান্ডা পট্টি। আমাদের যে মেরুদণ্ড, আপনি একটা কাপড়ের এরকম সুতির কাপড়ের পট্টি ভিজিয়ে নিন, একা একা করলে কোনো পলিথিনের উপর পেতে নিন, পেতে নিয়ে তার উপরে শুয়ে পড়ুন। পুরো মেরুদণ্ডটা যেন ঠান্ডা পট্টি থাকে। কতক্ষণ? 1 ঘন্টা। মেরুদণ্ডের উপরে যখন ঠান্ডা পট্টি দেবেন, আমাদের মেরুদণ্ড থেকেই তো প্রত্যেকটা ভার্টিব্রা থেকে বিভিন্ন নার্ভ বেরিয়েছে, প্রত্যেকটা নার্ভাস সিস্টেম শান্ত হয়। আমাদের শরীরের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কমে, যেগুলো প্রেশার বাড়ার একটা বড় কারণ। এছাড়া টোটাল সিস্টেম, সমস্ত যে নার্ভ রুট থেকে বেরিয়েছে, ওখানটা যদি ঠান্ডা পট্টি পায়, তাহলে আমাদের শরীরের সমস্ত সিস্টেম রিজেনারেট হতে সাহায্য করে। এরপরে সবচেয়ে যেটা জরুরি জিনিস, সেটা
নিষেধ মানা, যেটা আমরা একদমই ভুলে গেছি। আয়ুর্বেদে সবসময় একটা কথা ছিল, এই সমস্যা হচ্ছে এটা করবে না, কিন্তু আধুনিক চিকিৎসা বলে সব করো, ওষুধ খাও। তফাৎটা এখানে, যে কারণে আপনার রোগ হলো সেই কারণটা বন্ধ করতে আধুনিক চিকিৎসা কখনো বলে না, বা আমরা জানারও চেষ্টা করি না। অনেক ডাক্তারবাবু আগে বলতেন, এখন আর বলেন না, আমি নিজে দেখেছি। পরহেজ, হিন্দিতে বলা হয় পরহেজ, অর্থাৎ আপনার জন্য যেটা ক্ষতিকর আপনাকে সেটা বন্ধ করতেই হবে। হাই প্রেশার যাদের হয়েছে তাদের জন্য চিনি, নুন, তেল, যে কোনো ফ্যাট, বেশি মাংস আর চিন্তা, এই কটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি দেখুন, প্রেশারের ওষুধ খেতে খেতে আরো 10টা রোগ ডেকে নেওয়াটা বুদ্ধিমানের কাজ না। এই সহজ নিয়ম কটা যদি আমরা মানার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব শিগগিরই আমি কিন্তু প্রেশারের ওষুধ থেকে মুক্তি পেয়ে সুস্থ জীবন যাপন করতে পারি। এটা কিন্তু পরীক্ষিত সত্য। মানা আর না মানা দুটোই আপনার হাতে। তবে ওই যে প্রথমে বলেছি, গোয়ার তুমি নয়। প্রেশার, হাই প্রেশার কিন্তু প্রাণঘাতী রোগ, অর্থাৎ চিকিৎসা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো করবেন। এটা লাইফস্টাইল আপনি যখনই বদলাবেন তখনই সঙ্গে সঙ্গে রেগুলার ফলো আপ করবেন যে আপনার প্রেশার কোন কন্ডিশনে রয়েছে। যখনই দেখবেন প্রেশার লো হতে শুরু করেছে, অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ মতো ওষুধ রেফার করবেন। তাহলে কি হলো, একটা সময় আপনি বাধ্য হবেন প্রেশার ওষুধ ছেড়ে দিতে। আপনি আগে যেমন প্রেশার ওষুধ খেতেন না, এখন খেতে হচ্ছে, ঠিক আগামী দিনেও খেতে হবে না। কারণ আপনি যেগুলো নিষেধ বা যে কারণে আপনার সমস্যা হয়েছিল সেই কারণ যদি দূর করে দেন, অনেক 100 বছরের রোগী আছে যারা প্রেশারের ওষুধ খায় না। অর্থাৎ খেতেই হবে এমন কোনো নিয়ম নেই, যদি যে কারণে রোগগুলো হয়েছে কারণগুলো আমি সুইচ অফ করে দিই। ব্যাস, এটাই ছিল আজকের বক্তব্য। কেমন লাগলো? এইভাবে তো কেউ প্রোগ্রাম করে না। আমার মনে হলো যে মানুষকে এভাবে বুঝিয়ে বলা উচিত, আমি বললাম। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরো ভিডিও আগামী দিনে যাতে একটাও মিস না হয়। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে লোকে জানুক। সুস্থ থাকাটা আজকের দিনে যদি মনে করি আমি, খুব সহজ। শুধু রোগ নয়, রোগের কারণ খুঁজুন আর কারণের নিবারণ করুন। নমস্কার।